নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে যদি 20 বছর আগে আপনি রিলায়েন্সের শেয়ারে 10,000 টাকা লাগিয়ে রাখতেন, তাহলে আজকের দিনে সেটা বেড়ে হতো 3.5 লাখ টাকা। আর সেখানেই যদি কেপিআই গ্রিন এনার্জির মতো শেয়ারে মাত্র 5 বছর আগে 2020 সালে 10,000 টাকা লাগিয়ে রাখতেন, আজকের দিনে সেটা প্রায় দাঁড়াতো 12.5 লাখ টাকার মতো। এইখানেই হচ্ছে শেয়ার মার্কেটের আসল খেলা। এই খেলাটা যদি আপনি একবার বুঝে নেন, তাহলে শেয়ার মার্কেটে বড় প্রফিট কামানোর থেকে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। এটা বোঝার জন্য আপনাকে কোনো শেয়ারের বিজনেস সম্বন্ধে বুঝতে হবে। রিলায়েন্স মূলত একটি অয়েল রিফাইনিং এবং পেট্রোকেমিক্যাল কোম্পানি, যেখানে গ্রোথ কিন্তু খুব লিমিটেড বা কম, কারণ তেল বা গ্যাসের দাম অনেক সময় ওঠানামা করে। সরকার পেট্রোল ডিজেলের উপর অনেক নিয়ন্ত্রণ রাখে, আর ভবিষ্যতে ফসিল ফুয়েলের ব্যবহার গ্রিন এনার্জি আসার কারণে কিন্তু অনেকটাই কমে যাবে। আর অন্যদিকে কেপিআই গ্রিন এনার্জির মতো শেয়ার কেন এত অল্প সময়ে এত বেশি রিটার্ন দিল? কেপিআই গ্রিন এনার্জি হলো গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি নিয়ে কাজ করা একটি কোম্পানি। ভারত সরকার গ্রিন এনার্জি কোম্পানিগুলোকে নতুন নতুন পিএলআই স্কিম, ইনসেন্টিভ এবং ট্যাক্স বেনিফিট দিচ্ছে। 2030 সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের 50% বা প্রায় 500 গিগাওয়াট বিদ্যুৎ গ্রিন এনার্জি থেকে তৈরি করা হবে। এই লক্ষ্যে এগিয়ে চলতে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট ভারত সরকার করছে, এবং বাইরের দেশ থেকেও বড় বড় ইনভেস্টমেন্ট ভারতে আসছে। এছাড়াও ক্রুড অয়েল আমদানির জন্য ভারত সরকার অনেক টাকা খরচ করে থাকে, সেটা কমানোর লক্ষ্যে ভারত সরকার এগিয়ে চলেছে। রিনিউয়েবল এনার্জি তৈরির জন্য যে সমস্ত মেশিনারি বা যন্ত্রপাতির প্রয়োজন হয়, সেগুলি তৈরির খরচ কমছে, এবং ফুয়েল লিমিটেশনের ফলে শুধু ভারতই নয়, অন্যান্য সব দেশও ধীরে ধীরে কিন্তু এই রিনিউয়েবল এনার্জির উপর নির্ভরশীল হয়ে পড়বে। এছাড়াও এই সেক্টরে বড় বড় ইনভেস্টররা তাদের আগ্রহ দেখাচ্ছে। এইখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, ভবিষ্যতে বড় হতে পারে এমন বিজনেসগুলো বা এমন শেয়ারগুলো থেকেই আপনি বড় প্রফিট জেনারেট করতে পারবেন। চলুন এমনই আরো কিছু ভবিষ্যতের বিজনেস বা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। এই রিনিউয়েবল এনার্জি ছিল আজকের আলোচনার 1 নম্বর সেক্টর। এই রিনিউয়েবল এনার্জিতে যদি দেখতে যান, এখানে টাটা পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, জেএসডব্লিউ এনার্জি, এনটিপিসি এবং জোডিয়া এনার্জির মতো কোম্পানিগুলো ভালো কাজ করছে। এরপরে চলুন নেক্সট সেক্টরে আসা যাক। এরপরের যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর। 2025 থেকে 30 সালের মধ্যে ভারত সরকার রেলওয়ে সেক্টরে প্রায় 10 লাখ কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে। এছাড়াও সরকার রেলওয়ে সেক্টরে ডাইভেস্টমেন্ট করছে বা শেয়ার বিক্রি করছে, সেখানে কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো এন্ট্রি নিচ্ছে। এর ফলে এই সেক্টরে কিন্তু বড় গ্রোথ হবে এবং বড় প্রফিট জেনারেট হবে। এছাড়াও লজিস্টিক কোম্পানিগুলো ট্রান্সপোর্টেশন সস্তা হওয়ায় রেলওয়েকেই বেছে নিচ্ছে। নতুন নতুন অনেক ট্রেন আসতে চলেছে। বন্দে ভারত ট্রেনের সংখ্যা ভবিষ্যতে আরো বাড়বে। 2026 থেকে 2028 সালের মধ্যে ভারতে বুলেট ট্রেন চালু হতে চলেছে। এছাড়াও প্ল্যাটফর্ম, ট্রেনের কোচ এবং স্টেশনের আধুনিকীকরণ হচ্ছে, ফলে দেশীয় কোম্পানিগুলো বড় বড় অর্ডার পায়। এই রেলওয়ে সেক্টরের মধ্যে আপনি আরবিএনএল, ইরকন, আইআরএফসি, আইআরসিটিসি এবং রেলটেলের মতো কোম্পানিকে ফলো করতে পারেন। এর পরের যে সেক্টর সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওপেন এআই, গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিগুলো এআই সেক্টরে প্রচুর বড় বড় ইনভেস্টমেন্ট করছে। চ্যাট জিপিটি, জেমিনি, কোপাইলটের মতো এআই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা কিন্তু দিন দিন অনেক বাড়ছে। বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দিতে ভারত সরকার দেশি প্রযুক্তিতে তৈরি এআইকে সাপোর্ট করছে। এগ্রিকালচার এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মতো কাজগুলোতে ভারত সরকার এআইকে খুব কাজে লাগাচ্ছে। এছাড়াও হেলথ কেয়ার, ফাইন্যান্স, এডুকেশন এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এআই এর ব্যবহার প্রচুর বেড়ে চলেছে। এই এআই সেক্টরের মধ্যে দেখতে গেলে আপনি এইচসিএল টেকনোলজি, টাটা এলএক্সি, টেক মাহিন্দ্রা, স্যাকসফট এবং হ্যাপিয়েস্ট মাইন্ডের মতো কোম্পানিকে নজরে রাখতে পারেন। এর পরের যে আমাদের সেক্টর সেটা হলো সেমিকন্ডাক্টর সেক্টর। এআই এবং হাইটেক ডিভাইস তৈরি করতে সেমিকন্ডাক্টর কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান। 2020 থেকে 2022 সালের মধ্যে যে চিপ সংকট বা সেমিকন্ডাক্টর সংকট দেখা গিয়েছিল, সেটা মেটানোর জন্য ভারত সরকারের সাপোর্টে ডোমেস্টিক চিপ উৎপাদনকারী কোম্পানিগুলো অনেক ডেভেলপমেন্ট করেছে। এই সেমিকন্ডাক্টর উৎপাদনকারী কোম্পানিগুলোকে প্রমোট করতে ভারত সরকার সেমিকন ইন্ডিয়া নামে একটি প্রকল্প চালু করেছে, যেখানে কোম্পানিগুলি ভারত সরকারের কাছ থেকে ইনসেন্টিভ পাচ্ছে। এই সেমিকন্ডাক্টর সেক্টরের মধ্যে আপনি সিজি পাওয়ার, বেদান্ত, স্পেল সেমিকন্ডাক্টর, মোস্টিপ টেকনোলজি এবং এমআইসি ইলেকট্রনিক্সের মতো স্টকগুলিকে নজরে রাখতে পারেন। আমাদের এর পরের যে সেক্টর সেটা হলো ইথানল সেক্টর। 2030 সালের মধ্যে ভারত সরকার 20% ইথানল ব্লেন্ডিং এর লক্ষ্যে এগিয়ে চলেছে। অর্থাৎ পরিবহন ক্ষেত্রে যে জ্বালানি ব্যবহার করা হবে, তার সঙ্গে 20% মতো ইথানল যোগ করা হবে। ভারত সরকার বছরে প্রায় 10 লাখ কোটি টাকার ক্রুড অয়েল আমদানি করে থাকে। ইথানলের উৎপাদন বাড়লে এই খরচ অনেকটাই কমে যাবে। যদিও ভারত সরকার যে গতিতে এগিয়ে চলেছে, তাতে মনে হয় ভারত সরকার 2025 থেকে 26-এর মধ্যেই এই লক্ষ্য অর্জন করে ফেলবে। ইথানল একটি ইকো ফ্রেন্ডলি জ্বালানি, যার ফলে ইথানল কম কার্বন এমিশন করে, এবং ইথানলের ব্যবহার বাড়লে পরিবেশ দূষণও কম হবে। কার মেকিং কোম্পানিগুলো বর্তমানে ফ্লেক্স ফুয়েল গাড়ি বানাচ্ছে। এই গাড়িতে নর্মাল পেট্রোল ডিজেলের সঙ্গে 20% ইথানল যোগ করেও চালানো যাবে। কার মেকিং কোম্পানিগুলো ভবিষ্যতে 100% ইথানলে চলবে এমন গাড়ি তৈরি করার চেষ্টায় রয়েছে। এই ইথানল সেক্টরে যদি আপনি নজরে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে সুগার সেক্টরগুলো নজরে রাখতে হবে। যেমন আছে ইআইডি প্যাডি,
বলরামপুর চিনি, বান্নারি আমন সুগার, বাজাজ হিন্দুস্তান সুগার এবং এই যে আখ থেকে যে ইথানল তৈরি করার প্রসেস, তাতে যে মেশিনারি লাগে, সেই মেশিনারি তৈরির কাজ করে যে প্রাজ ইন্ডাস্ট্রি, তাকেও আপনারা ফলো রাখতে পারেন। আমাদের যে পরের সেক্টর সেটা হচ্ছে ইনফ্রা সেক্টর। 2047 সালের মধ্যে ভারত যে ডেভেলপড কান্ট্রি হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে, তা পূরণ করতে হলে অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে জোর দিতে হবে। 2030-এর মধ্যে 100 লাখ কোটি টাকা ইনফ্রা সেক্টরে সরকারের পক্ষ থেকে খরচ করা হবে। এছাড়াও গতিশক্তি যোজনা, স্মার্ট সিটি প্রজেক্ট, মেট্রো প্রজেক্ট এগুলো তৈরি করার ফলে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো প্রচণ্ড লাভবান হবে। এই সেক্টরে বিদেশি ফান্ডিংও কিন্তু দিন দিন বাড়ছে। পোর্ট, এয়ারপোর্ট, এনার্জি এবং লজিস্টিক্স সেক্টরে বৃদ্ধির ফলে এই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরও কিন্তু বাড়বে। এই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে আপনি L&T, RVNL, IRB, অ্যাপকনস এবং রিলায়েন্স ইনফ্রার মতো কোম্পানিকে ফলো করতে পারেন। এর পরের যে আমাদের সেক্টর সেটা হচ্ছে ইভি বা ইলেকট্রিক ভেহিকেল সেক্টর। ভারত সরকার এই ইভি বা ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের উপর কিন্তু জোর দিচ্ছে। রিসেন্ট বাজেটে ইভির ওপর যে জিএসটি ছিল 12%, তা কমিয়ে 5% করা হয়েছে এবং ইভির সঙ্গে যুক্ত চার্জার এবং চার্জিং স্টেশন তৈরিতে যে যন্ত্রপাতি লাগে, তার উপর জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এই ইভি সেক্টর বৃদ্ধির ফলে কিন্তু তেল আমদানি অনেক কমানো যাবে। ইভির সব থেকে বড় সুবিধা হলো এই গাড়িতে মেনটেন্যান্স খরচ খুব কম হয়। শুধু ভারতই নয়, গ্লোবালিও এর ডিমান্ড কিন্তু বাড়ছে। এছাড়াও এই গাড়ি তৈরির জন্য যে লিথিয়াম আয়ন ব্যাটারির প্রয়োজন পড়ে, তার উৎপাদন বাড়ছে, যার ফলে এই ব্যাটারি কেনার খরচও কমছে। আর এই ব্যাটারি কেনার খরচ কমার ফলে যে সমস্ত কোম্পানিগুলো এই ইভি ভেহিকেলস তৈরি করার জন্য ব্যাটারি কেনে, তারা আগের থেকেও বেশি লাভবান হচ্ছে। এই ইভি সেক্টরে দেখতে গেলে আপনি টাটা মোটর, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হিরো মোটোকর্প, ওলেক্ট্রা গ্রিনটেক এবং এক্সাইড ইন্ডাস্ট্রির মতো কোম্পানিকে ফলো করতে পারে। আমাদের এর পরের যে সেক্টর সেটা হলো ডিফেন্স সেক্টর। নতুন নতুন সরকারি পলিসি যেমন মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত চালু হওয়ায় দেশীয় কোম্পানিগুলো বড় বড় অর্ডার পাচ্ছে। 2029 সালের মধ্যে বছরে প্রায় 3 লাখ কোটি টাকার ডিফেন্স সামগ্রী ভারতে তৈরি হবে এবং যার মধ্যে 50,000 কোটি টাকার ডিফেন্স সামগ্রী বিদেশে রপ্তানিও করা হবে। রিসেন্ট বাজেটে সরকার 6.81 লক্ষ কোটি টাকা ডিফেন্সের জন্য বরাদ্দ করেছে। নতুন নতুন ফাইটার জেট, মিসাইল এবং ওয়ারশিপ তৈরি হওয়ার ফলে যে সমস্ত কোম্পানি এই সেক্টরে কাজ করে, তাদের রেভিনিউ বৃদ্ধি পাবে। রাশিয়া ইউক্রেন ওয়ার, চায়না ইন্ডিয়া বর্ডার প্রবলেম এবং মিডল ইস্ট সমস্যাকে মাথায় রেখে এই ডিফেন্স বাজেট আরও বাড়ানোর দরকার। এই ডিফেন্স সেক্টরে প্রাইভেট কোম্পানিগুলো এন্ট্রি নিচ্ছে। এই ডিফেন্স সেক্টরে দেখতে গেলে আপনি হিন্দুস্তান এরোনটিক্স বা হ্যাল, ভারত ডাইনামিক্স লিমিটেড বা BDL, মাঝগাঁও ডক, টাটা প্যাটার্ন এবং এমটার টেকনোলজির মতো কোম্পানিকে ফলো করতে পারেন। এরপরে যে আমাদের সেক্টর সেটা হচ্ছে ড্রোন সেক্টর। ভারত সরকার ড্রোন পলিসি 2021 চালু করার ফলে নতুন স্টার্ট আপ কোম্পানিগুলো বড় বড় অর্ডার পাচ্ছে। PLI স্কিম চালু হওয়ায় ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট বাড়ছে। এছাড়া ডিফেন্স, এগ্রিকালচার, সার্ভিলেন্স, ডেলিভারি ইত্যাদি ক্ষেত্রে ড্রোনের ব্যবহার বাড়ছে। ইসরায়েল, USA এবং তুর্কির মতো দেশগুলোর সঙ্গে মিলে ভারত আরও অত্যাধুনিক ড্রোন ডেভেলপমেন্ট করছে। এছাড়া ফটোগ্রাফি, ম্যাপিং, ওয়েদার মনিটরিং এবং ক্রাউড সার্ভিলেন্সের কাজে ড্রোনের ব্যবহার বাড়ছে। এই ড্রোন সেক্টরে দেখতে গেলে আপনি জেন টেকনোলজি, আইডিয়া পোর্ট, দ্রোণাচার্য এরিয়াল, ড্রোন ডেস্টিনেশন এবং রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজের মতো কোম্পানিকে ফলো করতে পারেন। এরপরে যে আমরা সেক্টর নিয়ে কথা বলবো সেটা একটু রিস্কি সেক্টর, কারণটাও পরে আপনাদের বলবো। প্রথমে সেক্টরটা সম্বন্ধে আলোচনা করা যাক। মোবাইল এবং ইন্টারনেটের ব্যাপক প্রসারের ফলে অনেক কম্পিউটার লেভেলের গেমও এখন মোবাইলে এসে গেছে। স্মার্টফোন এখন অনেক সস্তা হয়ে গেছে এবং ইন্টারনেটও কিন্তু এখন অনেক সস্তা, যার ফলে পাবজি, BGMI এবং ফ্রি ফায়ারের মতো গেমগুলোর জনপ্রিয়তা বেড়েছে। 5G ইন্টারনেট আসার ফলে কোনো রকম ল্যাগ ছাড়াই কিন্তু এই গেমগুলো খেলা সম্ভব হচ্ছে এবং নতুন নতুন গেমিং কোম্পানিগুলোও বড় বড় ইনভেস্টমেন্ট পাচ্ছে। ভারতীয় ডেভেলপাররাও নিজস্ব গেম তৈরি করছে। তবে এই সেক্টরে একটি রিস্ক আছে, সরকার কিন্তু এই সেক্টরটাকে সাপোর্ট করছে না এবং সরকার গেমিং এবং গ্যামলিং এই দুটি সেক্টরের উপর 28% জিএসটি লাগিয়ে রেখেছে, যার ফলে এই সেক্টরটি কিন্তু বড় ধাক্কা খেতে পারে। এই সেক্টরের ভবিষ্যৎ পুরোপুরিভাবেই গভর্নমেন্টের কন্ট্রোলে। তবে যদি গভর্নমেন্ট গেমিং সেক্টরকে সাপোর্ট করে, তাহলে কিন্তু এই সেক্টর ভবিষ্যতে বড় রিটার্ন দিতে পারে। এই সেক্টরে দেখতে গেলে আপনি নাজারা টেকনোলজি, ডেল্টা কর্প, ওয়ান মোবাইল গ্লোবাল এবং জেনসার টেকনোলজির মতো কোম্পানিকে ফলো করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি প্রতিটা সেক্টর এবং প্রতিটা সেক্টরের সঙ্গে জুড়ে থাকা শেয়ার সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমি সেবি রেজিস্টার নই, তাই কোনো শেয়ার কেনা, বেচা, হোল্ড করা বা অ্যাভারেজ করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।